কিছু কিছু মানুষ চিন্তা করেন, কিছু কিছু মানুষ সাধারণের মধ্য থেকেও অসাধারণ হয়ে ওঠেন। তো তেমনই একজন মানুষকে নিয়ে আমার আজকের এই সন্ধ্যাটা কাটবে। তিনি হচ্ছেন আব্দুল কাইয়ুম। ভাই, আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি সবসময় ট্র্যাডিশনালি বলি যে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আজকে ট্রুলি আমি অনার্ড যে আপনাকে এখানে পেয়েছি। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তারা কেমন আছে? ভালো নাই ভাই তেমন একটা। আমার বাচ্চারা সবসময় খারাপ অবস্থায় থাকে, আর আমি যদি মানে সত্যি কথা বলতে যাই, আমি ভালো নাই ওদের জন্যই। আর রাস্তায় তো ওরা তো আসলে কারো লাত্তি খাইতেছে, কারো গুঁতা খেতেছে, কারো গরম পানি ছুঁড়ে দিতেছে। কায়েম ভাই, স্টোরিটা একদম শুরু থেকে শুনি। মানে আপনার এই বিষয়টা কি ছোটবেলা থেকেই ছিল, যে পশু প্রেম, প্রাণী প্রেম? প্রাণী প্রেম তো মানে আসলে আমার বাবার দেখে শেখা। হ্যাঁ, বাবা কি করতো? বাবা ব্যবসা করে। বাবা আসলে আগে টুকটাক কুকুরদের যে গ্রামের যে রীতিনীতি আছে তার পিন বা কেরোসিন তেল দিয়ে ওদের ঘা ঠিক করে। বাবা দেখতেন আপনি ছোটবেলায় এগুলো করতো? আমার বাসায় কুকুর ছিল। আচ্ছা। হ্যাঁ, ইভেন আমি ওখান থেকেই আমার কুকুর প্রেমটা। আচ্ছা। আস্তে 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 মানে একটা জায়গায় চলে ঢাকায় আসলাম, পড়াশোনা স্টার্ট করলাম ওইখানে। তো আমার একটা ফ্রেন্ডের থ্রুতে এগুলো দেখতেছি যে ঢাকায়ও ট্রিটমেন্ট করা যায়, ক্লিনিকে নিয়ে যাওয়া যায়। তো ওই থেকে স্টার্ট আমার জার্নি। 8 বছর। 8 বছর ধরে আপনি এই মানে পথকুকুর যেগুলোকে আমরা বলি, স্ট্রিট ডগ যেগুলো বলি, সেগুলোর পেছনে সময় দিচ্ছেন? জি জি, আমার 8 বছরের জার্নি। পড়াশোনা অনার্স কমপ্লিট করার পর আমার একটা কাহিনী বলি। অনার্স কমপ্লিট করার পরে কিন্তু আমি পড়াশোনা আর করি না, আমার ভিতরে আর ওগুলো ঢোকে না। আমার বাবা আমাকে কখনো ফোর্স করে নেই যে বাবা তোমার চাকরি করতে হবে। বাবা আমার খুব খুশি, মানে আমার বাবা মা আমাকে আসলে আমার গ্রামের মানুষরা আমাকে। বাবার পেশায় কি ছিলেন? আমার বাবা ব্যবসা করতো। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন, আমি মেজো। আপনি মেজো? মানে বাকি ভাই বোনগুলো কি এরকম নাকি না আপনি শুধু? না, ওরা ওদের মতো ওদের মতো, মানে একটু কুকুরদের খাবার দেয়, দ্যাটস ইট। ওকে। মানে এত মায়া নাই আমার মতো, আমার বাবার মতো। ওকে। আর বলতে গেলে কি, আমাকে অনেকে গ্রামে আমাকে নাস্তিক বলতো, হয়তো আমি অন্য ধর্মে গেছি এটা নিয়ে। কুকুরের প্রতি প্রেমের কারণে? হ্যাঁ। আল্লাহ। তো আমাকে বলতো যে আমি নাকি একসময় আমার চুল বড় করে ফেলছিলাম, তো অনেকে বলতো যে আমি খ্রিস্টান ধর্ম মনে হয় গ্রহণ করছি। নাইলে কুকুরের প্রতি এত প্রেম আসে? এত প্রেম কই থেকে আসে? আর বলা শুরু করছে যে ওই ঢাকা গিয়ে পরিবর্তন হয়ে গেছে। গ্রামের মানুষ আছে না, তো ওর বাবা যেটা করতো ওরা ঠিক, কিন্তু এ স্ট্রিম লেভেলে করে। এটা আমাদের ধর্মে এটা কখনো মেনেই নেয় না বলে এমন করে। আমি একটা কথা বলতে চাই যে দেশে কিন্তু অনেক ধর্ষণ হতেছে, অনেক কিছু হতেছে, তাদের উপরে কিন্তু কোনো কিছু নাই। একটা কুকুর যখন রাতে যখন চোর যায়, কামড় দেয়, আর ওই চোর আবার দিনের বেলা বের হয়ে বলে যে আমাকে কামড় দিছে কুকুরটা, এই কারণে কুকুরটাকে মেরে ফেলা হয়। এই কারণে কুকুরটাকে মানে কিছুদিন একটা বরিশালে একটা ঘটনা হয়ে গেল, দড়ি ফাঁস দিয়ে কুকুরটাকে মারতেছে, মানে একপাশে কুকুরটাকে উঠাইছে গলা দিয়ে তাকে মারতেছে। এটা অন্যায় না? এটা তো আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, আর আমাদের মানুষের জন্যই তো পৃথিবীতে পাঠাইছে। আপনি যে একটু আগে বললেন আমাকে বললেন, তো আমার মনে হয় না যে আমরা যে কাজ করতেছি বেশিরভাগই বাংলাদেশে এই কাহিনীটা বেশি হয়। ওই যে আমাদের মুসলিম কান্ট্রি, আমি বারবার বলি, এটার জন্য আমি কিন্তু রাস্তায় অনেক অসম্মানিত হই, মানুষের অনেক কথা শুনি। ইনিশিয়ালি আপনি বাবাকে দেখানোর জন্য ভিডিওগুলো করতেছিলেন, তারপরে বাবা বললো যে ভিডিওটা ইতে ছাড়ো। হ্যাঁ, যে আইডিটা। আপনি একাই যেতেন প্রথম পর্যায়ে নাকি আপনি টিম করেছেন? আমার টিম না, আমি একাই কাজ করছি। আমি 7.5 বছর একাই কাজ করছি। কিভাবে করতেন এগুলো? আমি করতাম, প্রথমত আমি বলি যে কুকুর নিয়ে যে ঝামেলা হয়তো, প্রথমত আমি রাস্তায় ট্রিটমেন্ট করতাম না, আমি তো জানতামও না যে ট্রিটমেন্ট কি আছে। ক্লিনিকে নিয়ে যেতাম কোলে করে, সিএনজিতে নিত না, রিক্সা করে নিতাম, তখন ভাড়াটা বেশি হয়ে যায়। সাপোজ আমি গুলশান থেকে মিরপুরে যাব, একটা কুকুর নিয়ে গেলে কিন্তু 300 টাকা জায়গায় 600 টাকা ভাড়া দিতে হয়। তো আমার কাছে তো এত টাকা থাকে না। তো তারপরে শুরু করলাম যে রাস্তায় রেখে ট্রিটমেন্ট করব। আর বাংলাদেশে এত শেল্টার নাই যে সব কুকুরদের শেল্টারে ফ্রিতে রাখা যায়। আছে কয়েকটা কুকুরকে ফ্রিতে নিতে পারে, সব কুকুর তো আসলে নেয় না। আর বাংলাদেশে ওভাবে মানে প্রপার শেল্টার বলতেই নাই বাংলাদেশে, যে মানে একটা কুকুরের জন্য। বাইরের দেশে যেভাবে, বাংলাদেশে তো ওভাবে শেল্টারটা নাই। তো রাস্তায় শুরু করি, যখন দেখতেছি টাকা বেশি লাগতেছে, একটা ক্লিনিকে যাব, ক্লিনিকে ভেট ফি দিতে হবে, ক্লিনিকে একটা সিরিঞ্জের দাম থেকে মেডিসিনের দাম হিউজ পড়ে যায়। আর স্ট্রে কুকুর মানে ডগদের জন্য একটু কম রাখলেও ওটা আমাদের জন্য বেশি হয়ে যায়, আমার মতো বেকার ছেলেদের জন্য বেশি। কারণ একটা সিএনজিতে যখন ডাবল ভাড়া যাওয়া আসা,
আর ক্লিনিকে ভেট ফ্রি, ক্লিনিকে এটা ওই ট্রিটমেন্ট, ওই ক্লিনিকে নেওয়া যাওয়ার ট্রিটমেন্টে আমার একটা কুকুর সুস্থ হয়ে যায় রাস্তায় করলে। সো আপনি মেডিসিনগুলো নিজের মতো করে নিয়ে এসে রাস্তায় দেওয়া শুরু করলেন। তো আমি এটা শেখা স্টার্ট করি, আমি মানুষের দোরগোড়ায় গিয়ে গিয়ে রিকোয়েস্ট করি, ভাই আমাকে একটু শেখান না, যে আসলে আমি রাস্তায় করতে চাই এদের জন্য, আমার তো কাছে তো এত টাকা থাকে না। আর আমি বলে রাখি আমি ক্রাউড ফান্ডিং করি, 10 টাকা 5 টাকা যতটুকু হোক আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে দেয়। হ্যাঁ, আপনার আইডির উপরে দেখছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার। তারপরে আমার বাবাও আমাকে হেল্প করে, যখন আমি একবারে পারতেছি না আমাকে সব কুকুরের জন্য আসলে সবাই হেল্প করে না, আর কয়টা কুকুরের ভিডিও বা হয় তো ফেসবুক তো করে দেয় ভালো। মেইনলি এদের কি রোগ হয়? মেইনলি ওরা মারামারি করে, ও গরম পানি ঢেলে দেয় আমাদের। ওরা মানুষ আসলে যে মানে মনে করেন যে ছুরি দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, ওই জায়গাগুলো ক্ষত হয়ে যায়। ক্ষততে মাছির ডিম পড়ে, মাছির ডিম পারে ওখানে, পরে ম্যাগটস হয়ে যায়, ম্যাগটস হয়ে জায়গাটা খেয়ে ফেলে ওদের। ওকে, হ্যাঁ, এটাই আসলে ওদের হয়। কিন্তু আমি দেখেছি কিছু কিছু ভিডিওতে আপনি ওদেরকে যেভাবে ধরছেন, মানে আপনার মধ্যে সেকেন্ড টাইম কোনো থট নাই যে এটার দ্বারা তো আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার স্কিনেও তো ডিজিজ হতে পারে বা কোনো কিছু হতে পারে। আমি চিন্তা করে আমি বলি একটা, যখন আপনার কাছে আপনার বাচ্চা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা ভাইরাস আপনি জানতেছেন, আপনি আপনার বাচ্চাকে ধরবেন না? অবশ্যই ধরবেন, যে আমার কী হয় হোক দেখা যাবে। তো আমি কিন্তু ওদের আমার নিজের বাচ্চার মতো মনে করি, যে আমি আসলে ভালোবাসা থেকেই তো এটা করা। তো আসলে ক্যামেরার পিছনে আমি সেম। সো আসলে আমি সারাদিনে যত ভিডিও করি, যত কাজ করি, তার মধ্যে আমি 10% ভিডিও পোস্ট করি না ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তো অনেক ভিডিও আছে যে দেখলেই ফেসবুক ডিরেক্ট করে দেয়, রেস্ট্রিক্ট দিয়ে দেয়। কটা পেজ হারাইছেন এখন পর্যন্ত? 3টা। এই ইন্টারেস্টিং গল্পটা আপনাদেরকে বলি, যারা মনে করেন যে ও ভিডিও দিয়ে পয়সা কামায় ফেসবুক থেকে, ওর সবগুলো ভিডিও ডিমনিটাইজ করা, ফেসবুকে পয়সাই দেয় না। কারণ কমিউনিটি গাইডলাইনে এই যে কুকুরের গা থেকে ম্যাগট তোলা, তারপরে এই যে করা, প্রাণী ধরে একটা প্রাণী দেখতে খুব বিশ্রী লাগছে, সেগুলো কমিউনিটি গাইডলাইনে ফেসবুক বোঝে না, বা ফেসবুক ওইগুলোকে পয়সাও দেয় না। আপনার মেইনলি ভিডিওগুলো তো ফেসবুক ইউটিউবেই নাকি? ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পর আর ইউটিউব চ্যানেলটা হ্যাক করে ফেলছে। জি। তার মানে ওর ইন্টেনশন কি? ও যে কাজগুলো করছে সেগুলো তো আসলে, হ্যাঁ, ক্রাউড ফান্ডিং এর জায়গাটা একটু, এটা অনেকেই বলে না যে পয়সার জন্য করছে বা এরকম। অনেকেই বলে, যারা আসলে দেয়। কিছুদিন আগে আমি সেন্ট মার্টিন গিয়ে করে আসলাম, এগুলো কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার বাংলাদেশিরাই আমাকে টাকা দিছে। টাকা দেওয়ার পর আমি কিন্তু গিয়ে করে আসছি, আমার নিজের টাকা না। আমার বাবা শুধুমাত্র প্রথমবার 50,000 টাকা দিছে আমার বাবা, তারপরে 10,000 টাকা দিছে। আমাদের ফ্যামিলিরও তো অত বেশি আমরা না। তো বাকি টাকা কিন্তু আমার এই যে শুভাকাঙ্ক্ষীরাই আমাকে দিয়ে পাঠাইছে। তো অনেকেই বলতো যে আসলে মনে হয় আমি টাকার জন্য করি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু আপনাকে টাকা দিলে কিন্তু আপনি কুকুর গিয়ে ধরতে পারবেন না। আমি যদি বলি এই ম্যাগট কেস কুকুরটা, এই ঘালা কুকুরটা কেউ ধরবে, নর্মালি স্ট্রিট ডগ ধরাই তো এটা চিন্তাই তো করেন অনেকে। আমি যখন একটা জিনিস দেখলাম, আমি কি পারবো? নো, কখনোই পারতাম না। তো আসলে যদি কেউ টাকা দিয়ে বিচার করে, তো আমার এখানে নো কমেন্ট, আমি এটা কমেন্ট করতেই চাই না। তো আমি শত বাধা তো আসছিল, শত মানুষের লাত্তি ঘুতা খেয়ে তো আজকে আমি এখানে। এমনিতে কোনো ধরনের কখনো আক্রমণের শিকার হন না? হ্যাঁ, অনেকবার মানুষ মারছে। নিকুঞ্জ 10 নম্বরে একটা ঘটনা হয়েছে, মানুষ মারছে আপনাকে? হ্যাঁ, কি ঘটনা? কুকুর মারছে, এটা গিয়ে আমি প্রোটেস্ট করছি। তারপর প্রোটেস্ট করা, ওই কুকুরকে যেভাবে মারছে আমাকেও মারছে। কি বলেন? হ্যাঁ, এটা অনেক বেশি পপুলার হয়ে গেছিলো, এটা অনেক ঝামেলা হয়ে গেছিলো তখন। আসলে মামলাও হয় না এগুলো, আসলে কুকুর নিয়ে বলে। কিন্তু বন্যপ্রাণী না, এটা তো বন্যপ্রাণীর আন্ডারে পড়বে কি না আমি ঠিক জানি না। এটা 2019-এ যে আইন আছে, আপনার 6 মাস বিনাশ্রম কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা। আজ পর্যন্ত কারো হয়েছে? আমি জরিমানা দেখছি 6,000 টাকা। কিছুদিন আগে বরিশালের ঘটনা বললাম, 6,000 টাকা জরিমানা, কিন্তু কারাদণ্ড কখনো হয়নি। কারণ হয় না। সেদিন একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশে এরকম ওনার মতো কাজ করছেন 2-1 হয়তো বা আছেন, কিন্তু ওনার মতো হাইলাইটেড আমি কাউকে দেখি নাই। একটা ভিডিও দেখছিলাম এরকম, যে একটা বেজি ধরা হয়েছে। বেজিটা তো বোঝেনি কি করে, হয়তো ছোট একটা মুরগির বাচ্চা খেয়েছে বা এরকম। বেজিটাকে ধরে খাঁচার মধ্যে রেখে সেটার উপরে কেরোসিন ঢেলেছে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এবং সেই বেজিটা প্রথম পর্যায়ে ধরেন আপনার আগুন ধরার পরে সে তো বুঝে নাই, একটু পরে সে ছটফট করে দৌড়াচ্ছে খাঁচার মতো, ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়েছে। আমি বুঝি না এদের সেন্সটা কি, এরা কি কোনো ঘটনাই মনে, ওটা যে একটা প্রাণী, ওটাকে যে আল্লাহ তৈরি করেছে, এই বোধটুকু পর্যন্ত নাই এদের। এবং
এটা খুবই দুঃখজনক। এই পৃথিবীটা শুধু আপনার জন্য না, এই পৃথিবীটা এই যে যে প্রাণীগুলো আল্লাহ তৈরি করেছেন তাদের সবার জন্য। এবং মূল বিষয় হচ্ছে আমরা এই যে এত পড়াশোনা করি না একাডেমিক্যালি, আমাদের এই বেসিক জিনিসগুলো বোধহয় এইভাবে শেখানো হয় না। আমাদের তো বই পুস্তকে নাই আমার মনুষ্যত্ব অর্জন করার জিনিসে। আমরা তো শুধুমাত্র পড়াশোনা করি যে টাকা পাওয়া, আমরা জব করব আর একটা ভালো জায়গায় যাব। আর মনুষ্যত্ব অর্জনটা হবে আমি মনে করি যে এটা ফ্যামিলি থেকে বা ফ্যামিলি পার্সন শিখাইতে হবে বা নিজে তাগিদে শিখতে হবে। আমার জানার মতো কোনো বই পুস্তকে নাই যে আপনার মনুষ্যত্ব অর্জন করার কোনো কিছু আমি দেখি নেই কখনো। থাকলেও ওটা হয়তো ওইভাবে প্র্যাকটিসও নাই, প্র্যাকটিস হয় না। আমরা মনে করি এটা পুঁথিগত বিদ্যা, ওটা পুঁথি জাস্ট লিখে পরীক্ষায় দিব। আমরা তো আসলে অন্যজনের জীবন কাহিনী নিয়ে পড়েই তো পড়াশোনা করে জব পাইতেছি। আপনি যদি পড়তে চান বাংলা পড়াশোনা, কবিদের পড়াশোনায় পড়তেছি, আমাদের নিজের কে করবে? আমরা তো এটা করতেছি। সো ভাইজান, আপনি প্রতিষ্ঠানের নাম দিলেন কবে? আমি দিছি যে 3 মাস আগে। আচ্ছা। আমার আসলে স্বপ্নটা তো আমার এদের নিয়েই, তো রাস্তায় কষ্ট করি, এদের প্রত্যেকদিন যা কষ্ট করে ট্রিটমেন্ট আমি যে করি, যেমন প্রত্যেকদিন 20-22টা করি, অনেক কষ্ট হয়ে যায়। 20-22টা এগুলো খবর পান কি করে? যে আমাকে ওই যে নক করে কল দেয়। আচ্ছা, হ্যাঁ, ওই যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দেয়। কল দেয়। আমি আসলে আমার প্রত্যেকদিন 100 থেকে 150টা কল আসে, আমি সবাইকে তো হেল্প করতে পারি না। মানে আসলে আমার টাকা পয়সা বলেন, সময় বলেন, আর বেসিক্যালি হলো যে আমি মানুষকে মাঝে মাঝে বলে দিই যে ভাই এটা এটা করেন। তো ওই যে শিখছি। আমার এক ভাবি আছে ভেটেরিনারি সার্জন, প্রত্যেক সপ্তাহে গিয়ে গিয়ে ভাবির কাছ থেকে শিখতাম যে ভাবি আমাকে একটু শিখান। আসলে আমার কাছে এত টাকা মানুষ দেয় না যে আমি ক্লিনিকে গিয়ে এদের চিকিৎসা করাবো। আমি কিন্তু কোনো ভেটেরিনারি নিয়ে কোনো পড়াশোনাই করি নাই। আমি সাইকোলজি স্টুডেন্ট, অনার্স কমপ্লিট করছি। আমার ভেটেরিনারি নিয়ে কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, আমার একটাই মনে হয়, আর আমি সবাইকে বলি আমি একটা রাস্তার মানুষ, আর আমি রাস্তায় থাকতেছি এদের নিয়ে। আর আল্লাহ তাআলা না আমাকে দিচ্ছে যে যখন আমি ভাবির সাথে ক্লাসে বসি তখন ভাবি তুমি যেটা জানোই, তবুও আমি বলছি যে আমি একটু শিখতে চাই, বই খাতা কলমে শিখতে চাই। যেহেতু আমার বা বাংলাদেশ অথরাইজেশন আমাকে আটকায় দিলে আমি আমার মামলা হয়ে যাবে। তো আমাকে অনেকেই বাধা দিছে। আমি বলি যে আপনি করেন, আমি আজকে থেকে করবো না, এই কাজগুলো আপনি করবেন, আমি আপনাকে পেজটা দিয়ে দেবো, আপনি বসে বসে এই কাজগুলো করবেন। করে না তো। প্রথম কথা হচ্ছে ভালো কাজ করতো সেটারও বাধা আসে। হ্যাঁ, আমি সরি বলবো যে প্রথমত অনেকেই আমাদের 2-3 মাস থেকে আমার বাবাকে নিয়ে দৌড়াতেছি। আমার বাবার হঠাৎ করে ক্যান্সার 4 স্টেজ ধরা পড়ছে। তো বেসিক্যালি হলো যে আমাকে কল দিয়ে আমাকে বলে যে ভাই আমার কুকুরটা অসুস্থ, একটু আসবেন। মানে ওনারও রিকোয়েস্ট, ওনার ভালোবাসে দেখে আমাকে ফোন দেয়। আর কেউ ভালো না বাসলে আমাকে ফোন দিত না গালাগালি করতো। তো যেদিন আমি আসলে একটা অমানবিক কাজ করছি, আমার বাবার যখন পোস্টেড মানে ক্যান্সার, তো অপারেশনে বাবাকে অপারেশন ঢুকিয়ে দিয়ে আমি কাজে চলে গেছি। মানে এটা আমার কাছে যদি অমানবিক হয়, তো আমার বাবা একটা কথা বলছিল, মানে বাবা সহ আমি তো একসাথে বসে বাবা একটা কথা বলছিল যে তুমি তো আমার অপারেশন করতেই পারবে না, তুমি যার পারো তার কাছে যাও, সময়টা নষ্ট না করে যাও। আমি যতক্ষণ বাবা তো আমার বাবা, আমি জীবনে যদি কেউ যদি আমাকে শিক্ষা দিয়ে থাকে, বাবাই তো আমাকে শিক্ষা দিছে। তো ওই জায়গা থেকে অনেকে ফোন করে আমাকে বকাবকি করতেছে, ভাই আপনি কাজগুলো করতে পারতেছেন না, রাগারাগি করতেছিল। আমি সরি বলি যে আসলে আমি যে একটা সিচুয়েশনের মধ্যে যে এদিকে আমার বাবাকে হসপিটালে যেতে হয়, এদিকে যেই কুকুরগুলোর দায়িত্ব নিচ্ছি অ্যান্টিবায়োটিক, ওগুলো তো কমপ্লিট করতে হবে। বাবা বেঁচে আছে? বাবা বেঁচে আছে, অপারেশন হয়েছে। এখন ক্যান্সারের কি অবস্থা? অতটা ভালো না, একদম মানে 4 স্টেজ। তো বয়স কত ওনার? বাবার 56। এটা একটা বড় জিনিস কিন্তু, এই যে বাংলাদেশে পুরুষদের একটু বয়স হয়ে যাওয়ার পরেই প্রোস্টেটের যে সমস্যাটা, অনেকে বলে প্রোস্টেট ক্যান্সার বা মাইল্ড প্রোস্টেট, এই ধীরে ধীরে সেটা ক্যান্সারের দিকে যাওয়া, এটা কিন্তু ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে। এটা বিশেষ করে এটা নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, এটা রেশিও দিনকে দিন বাড়ছে। কেন বাড়ছে সেটা নিয়ে হয়তো অন্য কোনো একদিন একটা শো করব। যারা প্রোস্টেট নিয়ে কাজ করছেন বা যারা ইউরোলজিস্ট আছেন তাদের মধ্যে হয়তো প্রমিনেন্ট কাউকে কোনো একদিন এই শোতে দেখবেন। বাট দিস ইজ আ ভেরি বার্নিং ইস্যু রাইট নাও। কুকুররা আমরা যতটুকু জানি সাধারণ মানুষের জায়গা থেকে একটা হিংস্র মনে হয় অনেক সময়, বিশেষ করে রাস্তার কুকুর তো অনেক সময় হিংস্র মনে হয়। আপনি কি ইজিলি ওদের সাথে মেশেন কিভাবে, ধরেন কিভাবে? ভাই আসলে রাস্তার কুকুররা এত হিংস্র হওয়ার কারণে কিন্তু আমরা মানুষরাই দায়ী। কারণ আমরা লাঠি দিয়ে ছুরি বা পাশে গেলে পানি ঢেলে দিলাম, গরম পানি ঢেলে দিলাম। আমি বলতে চাবো যে
এটা না করুক কেউ মানুষ। তো ওই যে হিংস্র হয়, আমি আসলে ওরা আমার কাছে ঘ্রাণ পায়, আমি যে কুকুর নিয়ে কাজ করি আমার ঘ্রাণ পায়। একবার চিনে নিলে সারা জীবন মনে রাখে। আমি আমি সবসময় মানুষকে বলি একটা কথা, যে আপনি একটা মানুষকে 3 বছর খাওয়াবেন, একদিন যদি ঝামেলা হয়ে যায় মানুষের 3 বছরের কথা আর মনে রাখবে না। আর আপনি একটা কুকুরকে একদিন খাওয়াবেন, 3 বছর পর গিয়ে ওই জায়গায় দাঁড়াবেন, ও আপনার পেশেন্ট লেজ নাড়বে, সে মানে বুঝতে পারবে 3 বছর পর্যন্ত একটা কুকুরের স্মরণশক্তি থাকে যে এই মানুষটা আমাকে খাওয়াই গেছে। তো আমার কাছে, আর ওরা যে ঘ্রাণ পায়, আমি যে ট্রিটমেন্ট করি অন্য অন্য কুকুরদের, ওরা ঘ্রাণ পেয়েই আমার কাছে কোলে উঠে যায়। আর আমি জানি না কে এমন করে আমার মতো বাচ্চার মতো কোলে নিয়ে ট্রিটমেন্ট করবে। আমি চাই যে মানুষকে এটা দেখানোর যে আপনারা একটু ওদের জন্য সদয় হন। মানে আমার ভিডিওর মধ্যে শুধুমাত্র মানুষকে শুধুমাত্র একটু সচেতন করার, ওদের একটু খাবার দেন, ওদের মারবেন না, ওদের উপর গরম পানি ছুড়বেন না, না পারি খাবার দিতে না পারি ইগনোর করে যাই। বেশি ডিস্টার্ব করতেছে, একটু ঠান্ডা পানি একটু ছিটাই দিলাম, চলে যাবে। তো আমার মনে হয় যারা মানে ইসলামিক স্কলার আছেন অনেকেই তো বক্তব্য রাখেন, আমাদের এই যে প্রাত্যহিক জীবনে যে বিভিন্ন রকমের অসঙ্গতি সেগুলো নিয়ে আপনাদের খুব দারুণ দারুণ বক্তব্য ইদানিং পাওয়া যায়। অনেকেই আছেন, অনেক বড় বড় মাপের স্কলার আছে। এই বিষয়গুলো, এই যে এই ধরনের ছেলেমেয়েরা যারা কাজ করছে, কুকুর নিয়ে আমাদের যে ভীতি, কুকুর নিয়ে আমাদের যে এই যে একটা ফোবিয়া, ধর্মকেন্দ্রিক যে একটা ফোবিয়া সব জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে অনেকে, যে কুকুর দেখলেই নাপাক প্রাণী এবং ওকে কাছে আসতে না দেওয়া, ওর প্রতি খারাপ আচরণ করাকে অনেকে জায়েজ করে ফেলেছে। এগুলো নিয়ে আপনাদের কথা বলা উচিত, এগুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত। এবং যেখানে এই ছেলে মেয়েদের মতো ছেলেরা কাজ করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাতে করে হবে কি, সাধারণ মানুষের একটা গুড পারসেপশন তৈরি হবে এই ধরনের কাজের প্রতি। আমি তো আপনাকে নিয়ে স্ট্যাটাস না কোথায় যেন একটা শেয়ার করে বলেছি আপনাকে রাষ্ট্রীয় পদক দেওয়া উচিত, সিরিয়াসলি। এবং আমি মনে করি এই ধরনের কাজ যারা করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত। এই যে আপনি বলছিলেন একটু আগে যে কোথাও কোনো একটা শেল্টার হোম নাই, কোথাও কিন্তু একটা ভালো তাদের জন্য, এই ঢাকা শহরে এত এত মানুষের বসতি হয়েছে, সেখানে একটু সরকারিভাবে তো করা যেতেই পারে। হ্যাঁ, যেতে পারে। তো আমার ওই যে দরকার হলে কুকুরগুলোকে ভ্যাকসিন দিয়ে দেয়, যেগুলো যে মানুষের জন্য ক্ষতি করে তোমরা ভ্যাকসিন দিয়ে দাও, যে ঠিক আছে ফাইন, ওরা আঁচড় দিলে কোনো সমস্যা হবে না বা কোনো কিছু হবে না, সেফ এর ব্যবস্থা করো, সেটা তো করতেই পারে সরকার। আমার কিছুদিন আগে আমি বলি, আমার গতকালকে একটা কল আসে ইয়া থেকে, চাঁদপুর ইউনো অফিস থেকে, যে ভাই আমরা 100 কুকুরকে ভ্যাকসিনেশন করাবো, আপনাদের টিম কি আসতে পারবে? আমি ডিরেক্ট বলছি যে ঠিক আছে, আপনারা ভ্যাকসিনেশনের ইয়ে করে দেন, যেহেতু আমার কোনো ইনকাম সোর্স নাই, আমি তো ফ্রিতে দিতে পারবো না। ওরা বলছে ঠিক আছে, আপনারা একটা আমাকে প্রপোজাল পাঠান, আমরা চাই যে ভ্যাকসিনেশন করতে। এখন কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে। আমি 8 বছর আগের কাহিনী বলি, 8 বছর আমি এভাবে কুকুর ধরে বসে আছি, মানুষ এসে আমাকে আমার পায়ের গোড়ে থুতু ফেলাইতো, পাগল। আচ্ছা, আমাকে বলছে আপনি কি পাগল, যে এটা কি করতেছেন? আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিতাম, পোস্ট করতাম, মানুষ কিন্তু হাসতো যে এই ছেলেটা হয়তো মানসিক রোগী দেখা উচিত। আজকে কিন্তু মানুষ আমার ভিডিও দেখতেছে, মানে আমি যেটা চাইছি এটা হইতেছে। আমি কিন্তু মানে ফেইল না। হ্যাঁ, আমি টাকা পয়সা ফেসবুক থেকে না পেতে পারি, কিন্তু আমি কিছু অ্যাচিভ করছি, যে মানুষরা আমার ভিডিও দেখতেছে, শিখতেছে, মানুষরা খাওয়াইতেছে, মানুষরা করার চেষ্টা করতেছে। না কিন্তু কাইম ভাই, আপনার ফিউচার প্ল্যান কি আমি জানি না, এখানে আমিও কিছু ইনপুট মানে সাইকোলজিক্যালি বা আমার চিন্তা ভাবনার জায়গা থেকে আমিও কিছু ইনপুট দিতে চাই। এগুলো কিন্তু ফরেন যারা আছে, বিদেশি যারা আছে, ওরা অনেক পছন্দ করে, ওরা নক করে আমাকে। হ্যাঁ, এবং আমার কাছে আপনি জানি না আপনার চিন্তা আছে কিনা, আপনি কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো কিছু চিন্তা করছেন? হ্যাঁ, কারণ করতেছি। হ্যাঁ, এটা করা উচিত। আপনি কি চিন্তা করছেন? আমি করতেছি, আমি আমার গার্ডিয়ান অফ দ্য স্ট্রিটস যে পেজটা আছে, ওটা থেকে আমি একটা ফর্ম করতেছি, যে ফাউন্ডেশন করতেছি, মানে করে আমার স্বপ্ন যে শেল্টার, ওদের নিয়ে গিয়ে সুস্থ করে ওদেরকে ভ্যাকসিনেশন। বাংলাদেশে এরকম কিছু নাই যে? আছে, কিছু শেল্টার আছে, কিছু পেইড শেল্টার আছে, কিছু শেল্টার আছে যে পেইড শেল্টার, বা কেউ আছে যে হাফ পেইড শেল্টার। পেইড শেল্টার বলতে মানে কেউ নিয়ে গেলে ওখানে টাকা দিতে হয় তাকে? হ্যাঁ, মান্থলি টাকা দিতে হয়। আচ্ছা। তো আসলে আমি যেটা করতে চাইতেছি, আমি আমার স্বপ্নটা আমি আজকে এখানেই বলি। জি জি, শিওর। আমার কখনো বলা হয় নাই যে আমি চাই যে একটা যেখানে টাকা পয়সার গন্ধ থাকবে না, ওই শেল্টারটা হতে চায় আমার, যেখানে টাকা পয়সা থাকবে না। আপনার ভালো লাগতেছে, আপনি আমাকে চাউল পাঠাই দেন। আপনার খারাপ দেখে কষ্ট লাগতেছে, আপনি ওর জন্য মেডিসিন পাঠাই দেন। এখন তো বাংলাদেশে অনেক ওয়ে আছে, পাঠাও বলে নিয়ে। আমার স্বপ্ন একটা খালি লেন আমি যদি পাই, আমি পোস্ট করছিলাম, যদি আমার অঙ্গ বিক্রি করে যদি কখনো যদি আমি একটা লেন পাই তো আমি কিনে নিতাম, কিন্তু আসলে এটা আমার দিয়ে হবেই না।
আমরা আছি আপনার সঙ্গে, কেন হবে না, হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি, আমি তো 8 বছর থেকেই ইয়ে করতেছি যে তবু এখন একটা আশার আলো যাচ্ছে। আপনার টিমে এখন কয়জন? আমরা 3 জন আছি। আচ্ছা। আমার ভাই, আমার 5 জন, মোট 5 জন, মানে বড় বড় কাজগুলো 2 জন এই চলে আসে। ভাইদেরকে জোগাড় করলেন কিভাবে? কারণ এনারাও তো ওই সমমনা না হলে তো এগুলো কাজ করে। হ্যাঁ, যেমন আমার এক দাদা আছে, মানে আমাকে দেখাইতে চেয়েছিল যে তুই যেটা দেখতেছিস এটা বড় আকারে একটু দেখাই তোকে। তারপরে আমার একটা ছোট ভাইকে নিয়ে কাজ করতেছি। ছোট ভাইটার ফ্যামিলিও অবস্থা তেমন ভালো না, আমার মিডল ক্লাস ফ্যামিলি। ছোট ভাইকে যে আমি প্রত্যেক দিন আমার সাথে ঘুরে তাকে যে আমি চা খাওয়ার জন্য টাকাটা দিব, ওইটাও দিতে থাকে না। পারি না। সে ফ্যামিলি থেকে অনেক কথা শুনে। ইভেন আমার বাবা মা তো একটু সাপোর্টিভ, তো হয়তো আমার বাবা মা একটু মানে কথা বলতে বলতে মাঝে মাঝে বলেছে পাগলটা ঠিক আছে। আমার বাবা মা আমাকে বলে হয়তো পাগল থাক। কিন্তু আপনার কখনো কোনো হেলথ প্রবলেম হয় নাই কুকুরের আঁচড় থেকে বা প্রাণীর আঁচড় থেকে? ভ্যাকসিনেশন করেছি, এই যে আমার শরীরে তো সব ওদের দাগই। আমরা তো এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো জানি যে জলাতঙ্ক রোগের একটা ব্যাপার আছে। তো এটা আসলে সব কুকুরদের জলাতঙ্ক নাই। আচ্ছা। আর ঢাকা শহরে প্রায় অনেকেই অনেক জায়গায় গিয়ে ভ্যাকসিনেশন করতেছে, অনেকেই ভ্যাকসিনেশন করতেছে। তো গ্রামগঞ্জে মানে কুকুরদের সব কুকুরদের জলাতঙ্ক হয় না, আর জলাতঙ্ক কুকুর বেশি দিন বাঁচে না। আচ্ছা। যেই জলাতঙ্ক তো একটা টাইম বেসিক একটা হয়, যেমন হিউম্যানদের, অ্যানিমালসদের, যারা সায়েন্টিফিকলি যারা কাজ করে তারাই ভালো বলতে পারবে। যতটুকু আমার বই পুস্তক থেকে পড়া বা দেখে, একটা কুকুর, র্যাবিস কুকুর কিন্তু 3 দিন বেঁচে থাকে। আচ্ছা। 3 দিন বেঁচে থাকে। 3 দিনের মধ্যে যে তখন তার র্যাবিস আক্রান্ত হয়ে গেলে তখন সে পানি দেখে ভয় পাবে। ও কুকুর নিজেও ভয় পায়? হ্যাঁ। ওই কুকুর যদি হিউম্যান কাউকে টাচ আমি করে? বলি, আমি যে র্যাবিস কুকুর দেখে আসছি, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে বাঁচায় ফিরাইছে। আমি যে পরিমাণে ভ্যাকসিনেশন দিছি, অনেক ডক্টর বলছে আপনি র্যাবিস কুকুর থেকে দূরে থাকবেন। আচ্ছা। র্যাবিস কুকুর থেকে দূরে থাকবেন। আপনি র্যাবিস ভ্যাকসিন তো এত বেশি নিয়ে ফেলতেছেন, ওই সময় কাজ করবে কিনা বলা যায় না। ও আপনি অলরেডি নিয়েছেন? আমি হিউজ র্যাবিস ভ্যাকসিন নিয়েছি। মানে আঁচড় খাইলেই আপনি আমি আসর খালি নিতে হবে। আপনাকে হারিয়ে, আল্লাহ মাফ করুক, আপনাকে হারিয়ে ফেলা তো গ্রেট লস। সো আপনার মনে হয় না যে কিছু প্রোটেকশন নিয়ে, লাইক কিছু ড্রেস আপ করে, তারপরে যে কিছু মেশিন দিয়ে অনেক সময় ধরা যায়, এভাবে করা উচিত? আসলে কি জানেন, আমার তো ওই টাকা পয়সাটা তো ব্যাপার আছে, আর আমার লোক জনবল ধরুন ওই জিনিসগুলো নিয়ে যাওয়া। আমি তো একটা বাইক আমার বাবা দিয়ে দিছে, বা আমার ভাইয়ের বাইকটা আমি নিয়ে চালাইতেছি, তো ওই বাইকে হাইয়েস্ট গেলে একটা ক্যাচিং পুল নিতে পারি, আর নেটও নিতে পারি না। তো ওই যে অনেকেই বলে যে প্রোটেকশন, হ্যাঁ আসলে রাস্তার কুকুরদের জন্য প্রোটেকশনটা হয় না, হয়ে ওঠে না। যখন দেখার পর হয় যে পরিমাণে ক্রেজি থাকে, আমি যে পরিমাণে মানুষের কথাবার্তা, মানুষের চিল্লা হাল্লা ধরতেছে, গাড়ি এসে লাগাই দিতেছে, ধাক্কা দিতেছে, মানুষ এসে উপরে পড়তেছে, তখন কিন্তু ভাই প্রোটেকশনটা না হয়। সবাই ম্যাজিক দেখার মতো রাস্তা দিয়ে দাঁড়ায় যায় যে কি হচ্ছে, দাঁড়ায় দেখতেছে, অনেকে মানে বকাঝকা করতেছে। এখন বকাঝকাগুলো কম পাইতেছি, অনেকেই বলতেছে হ্যাঁ ওনার ভিডিও দেখছি, উনি ভালো কাজ করতেছে, এটার জন্যই মানে এখন কম গালিগালাজ শুনি। আগে হিউজ গালিগালাজ শুনছি। রাইট। আমরা যেহেতু জলাতঙ্ক নিয়ে কথা বলছি, রাবিস না ভাইরাস, র্যাবিস প্রাণীদের আঁচড় কাটলেই আপনি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে টিকাটা নিয়ে নেবেন, কারণ কোন প্রাণীতে আছে আপনি তো জানেন না। সো আদর করেন, ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই রোগটা হলে আমরা যতটুকু জানি যে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। তো এবং এই জল যে আতঙ্কটা, এটারও একটা সায়েন্টিফিক ব্যাখ্যা ডেফিনেটলি আছে। আপনারা ইউটিউবে ও ফেসবুকে সার্চ করলে পাবেন যে এই ভাইরাসটা ধীরে ধীরে গলার দিকে চলে আসে, বা তখন আর পানি নিচ দিয়ে নামে না আলটিমেটলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কত শত কুকুরকে এখন পর্যন্ত 8 বছরে সার্ভিস দেন? আমি 7000 প্লাস কুকুর, 7000 প্লাস। আর টিকা নিয়েছেন কতগুলো এখন পর্যন্ত? হিসেব করে নেই। আল্লাহ। আর আমি একটা কথা বলি, কিছুদিন আগে ফায়ার সার্ভিস একটা কুকুর ভিতর ঢুকেছে ড্রেনের ভিতর, 3 দিন ওরা গিয়ে করে নেই, মানে করতে পারবে, ওই যে ওনারা দেখছে যে মানুষের মলমূত্র পার হয়ে যেতে হবে। আমার কিছু ভিডিও আছে এমন যে ওরা দাঁড়ায় আছে 3 দিন, বাচ্চাটাকে কোনো জায়গা থেকে খাইতে পারতেছে না, ওই জায়গায় আটকায় আছে, মানে ড্রেনের পানি চলতেই আছে, একটা জায়গায় দাঁড়ায় আছে। তো আসলে আমাদের বাংলাদেশে এমন একটা জিনিস যে সবাই যে মলমূত্র এগুলো দেখে, আর দ্বিতীয়ত হলো আমি ওই জায়গায় ঢুকে যাই। আমি সেদিন সেন্ট মার্টিন থেকে আসি, এসেই আমি বাসায় মানে গেটে ঢুকছি, ওখানে ফোন আসে যে ভাই 3 দিন থেকে ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে, আইসা পারতেছে না, আপনি একটু আসবেন।
ঠিক আছে, যেহেতু বাসার কাছেই তো যাই। গিয়ে দেখি যে সব মানে সবাই দাঁড়ায় আছে যে ভাই এখান থেকে একটু ঢেল মারলে চলে আসবে সাঁতার কেটে। তো আসবে না তো, আমি যখন জানি আমি পড়ে গেলে আমি মরে যাব, আমি তো লাভ দিব না। একটা প্রাণী, সে তো বোঝেই, একটু হলে তো বোঝে যে এখানে কি হইতেছে। আর ওইখানে মলমূত্র, ওরা তো নামবেই না। তারপর নামলাম আমরা এক বুক ইয়া। তো যেখানে কেউ যেতে পারতেছে না ওখানে আমার যেতে হইতেছে। আমাদের বাংলাদেশের সিস্টেম ব্যবস্থাটা একটু হলেই ভালো হয়। আমি কাউকে দোষারোপ করতেছি আপনি না। অনুভব করেন কিভাবে এদেরকে? মানে আমরা তো পারি না, আপনার কাছে কি কাজ করে? কি আমার কাছে emotion একটা ফিল কাজ করে যে আমার কাছে তো ওরাই সব। আমি যদি বলতে পারি, আমি যদি পৃথিবীতে কারোর জন্য মরে যেতে পারি, দুইটা জিনিসের জন্য মরে যেতে পারবো। এক আমার মা বাবার জন্য, এক প্রাণীদের জন্য। আর আমি কারোর জন্য, কোনো মানুষের জন্য আমি কখনো চোখের পানি ফেলতে পারবো না। আমি প্রত্যেক দিন ওদের জন্য চোখের পানি ফেলি। দ্বিতীয়ত আমার বাবা মার জন্য, ওদের জন্য। ওরা যে আমাকে আশা করে পৃথিবীতে নিয়ে আসছিল, হয়তো আমি আমার মা বাবাকে বলি, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই জন্যই পাঠাইছে, তুমি এটার জন্যই তোমাকে পাঠাইছি আমি। আর আমি এটা বিশ্বাস করি, আমি তো আসলে মুসলিম, আমি পরকাল এহকাল সবই বিশ্বাস করতে হবে আমার। আর আল্লাহ তাআলা সৃষ্টি যেহেতু, আর আমি যে মনে করি যে আমার বাচ্চা, তো আসলে ভালোবাসতে গেলে না, ওই যে বললাম তো, ভালোবাসার জিনিসটা এমন যে এখানে কখনো ঘৃণা বা এই জায়গায় ময়লা পড়ে আছে, এই জায়গায় মানুষের মলমূত্র পড়ে আছে, ড্রেন, বা এই জায়গায় গেলে আমার ক্ষতি হবে, ওটা তো আমার মাথায় আসে না। আর আমার মাথায় জাস্ট সব ব্লক হয়ে যায়, ওরে বাঁচাবো কীভাবে? যেমন 6 তলা বিল্ডিং থেকে নামতেছি, অল্প ছোটো কিছু প্রোটেকশন নিয়ে নামতেছি, জিপ জিপি করে, পড়ে গেলে কিন্তু মরে যাবো, বা আমার সারা জীবনের অচল হয়ে যেতে পারবো। তো আমি মাঝখানে অফ করে দিই বিল্ডিং নামাগুলা। আমার মা খুব পরিমাণে টেনশন। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার কখনো গার্লফ্রেন্ড হয়েছে? হ্যাঁ হয়েছে, একটা ছিল। আপনার গার্লফ্রেন্ড মানে জানার পরে হয়েছে না জানার আগে হয়েছে? জানতো, একটু একটু জানতো। কিন্তু হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড হয়েছিল। একটা গার্লফ্রেন্ড, আমার 5 বছরের রিলেশনশিপ ছিল। এগুলো পছন্দ করতো? একটু একটু পছন্দ করতো, বেশিরভাগ হলো ভাই। আসলে প্রেম জিনিসটা আসলে মানুষের সাথে কখনো হয় না। আমি পশু পাখি তো আসলে পছন্দ করি, এরাই তো আমার সব কিছু। তো আপনি বললাম তো, ওই যে পশু পাখি প্রেম বোঝে, ভালোবাসা বোঝে। আপনি একটা মানুষকে কখনো ভালোবাসতেই পারেন না। আমাদের পৃথিবীটা হলো, এটা হলো স্বার্থে চলে পৃথিবী, একজন একজনের আমরা পরিপূরক। সো আমার বাবা আমার মাকে বিয়ে করছে পরিপূরক হয়ে, ভালোবেসে না, ভালোবাসা না কখনো। আমি কখনোই মনে করি না, আমি যদি কখনো বিয়ে করি, এটা হয়ে যাবে একটা হেল্প, মানে আমার লাইফের, আমার জেনারেশন। তো এটা ভালোবাসা না আমার কাছে। আমার কাছে ভালোবাসার মিনিংসটা হলো যে আপনি দূর থেকে আমাকে দেখে কোনো স্বার্থ ছাড়া আপনি লেস বিশিষ্ট হারাইতে লাগাইতে চলে আসতেছে, আমাকে দেখে ভালোবাসতেছে, এটাই ভালোবাসা আমার কাছে। তো সামহাও এই সম্পর্কটা কি কোনো না কোনোভাবে ইফেক্ট ফেলছে আপনার বর্তমান জীবনে? লাইক থাকে না, ওই রিয়েলাইজেশন থেকে আপনার প্রাণীগুলোর প্রতি আরো বেশি ভালোবাসা বাড়ছে? হ্যাঁ, তো আসলে আমি বললাম না যে আমি একটা মেয়ের জন্য মানে অনেক দূর, মানে চুয়াডাঙ্গা, আমি কখনো কোথাও শেয়ার করি নাই, বলেই ফেললাম, ওখানে পর্যন্ত দৌড়াতাম, যে রাস্তায় ঢাকার কুকুর কাজ করে আমি তার সাথে দেখা করতে যেতাম। আর সে যখন কলেজে পড়তো, তো আমি সপ্তাহে একটা ভুল কাজ করি, ঈদের দিন চলে যাই তার সাথে দেখা করতে। মানে আসে না যে ছোটো, মানে তখন তো অনেক ছোটো ছিলাম, ভার্সিটিতে পড়ি, সে মানে কলেজে পড়তো, তো মানে এত ইফোর্ট কী হলো দিন শেষে? ব্রেকআপটা কেন হলো? জাস্ট আমার কোনো ফিউচার নাই। আমি আমি তো পরিচয় দিই আমি রাস্তার মানুষ। এটা একটা বিশাল স্যাক্রিফাইস। এরকম ভাবে চললে তো একদিন সংসারও হয়তো বা হবে না। না, আমি এটা করতেই চাইতেছি না। এই জন্য আর আমার লাইফে একবার ভুল হয়ে গেছে। একা আসি, বাচ্চাদের নিয়ে আসি। অনেকেই বলে আমরা সাইকো। না, আমাদের পরিবেশে সাইকো বানাই দেয়, যে কেন আমাদের সাথে মানে থাকবে না ওরা। আসলে আমরা যে জিনিসটা চাই, যে জিনিসটা ফিল করি, সবাই তো করে না। যে আসলে আছে না, ওই যে কিছু কিছু মুভি সিনেমায় আছে যে একটা মেয়ের জন্য পৃথিবীর সব কিছু ইয়ে করে দেবে। আমি তো হিরো না, আমি তো ভিলেন। আমি বলি আমার বাবা মাকে, প্রত্যেক দিন গিয়ে আমি ভিলেনের ক্যারেক্টার মাকে বলি, মা, তোমার ছেলে কিন্তু ভিলেন। কয় আমার এই ভিলেনটাই আমার কাছে সব কিছু।
আমার মা যখন আমাকে জোরে ধরে কপালে চুমু দেয় না, পৃথিবীর সব থেকে ভালোবাসা ওখানেই আমার কথা হয়। আমি সন্তান হয়ে যখন মানে এ বয়সে আমার বাবা মাকে আমি ইনকাম করে খাওয়াবো, সে বয়সে তার ছেলে আমি রাস্তায় বসে কুকুরদের ট্রিটমেন্ট করতেছি। সেখানে আমাকে মানুষ তো দূরের কথা, আমার বাবা মা আল্লাহ তাআলা আমাকে এভাবেই পাঠাই দিছে যে তুই সবার কাছে লাত্তি ঘুতা খাবি, তুই বাবা মার কাছে যে ঠিকই তুই তোর মানে প্রাউড ইয়াটা পাবি যে কেউ হয়তো তোকে মাথায় তুলে রাখতেছে। যে 1 টাকাও ইনকাম করে আমার বাবা মাকে খাওয়াইতে পারি নাই, কিন্তু আমার ওই বাবা মা মানে বাইরে বের হলে আমাকে সারাদিন আমার ছেলে এটা। কায়েম ভাই, আপনি বললেন নিজেকে যে পাগল বলে। আমি আমার শোতে যখন আপনি কথাটা বলছিলেন তখন আমি চিন্তা করছিলাম যে আমাদের সমাজে যদি বিভিন্ন সেক্টরে আপনার মতো কিছু পাগল থাকতো, এই সমাজটা হয়তো অনেকখানি চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, আপনার মতো পাগলের খুব দরকার আমাদের সমাজে। আজকে একজন কায়েমকে এনে আমি আমার অনুষ্ঠানে একটা জিনিসই দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে এই কায়েমরা বাংলাদেশে আছেন। কেউ হয়তোবা যাদেরকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে চিনছি, কেউ হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমটা বোঝেনি না, নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। এবং আমরা কখনোই আমাদের সার্কামস্ট্যান্সেস দিয়ে এই মানুষগুলোকে কিন্তু বিচার যাতে না করি। আমি অনেক মানুষকে জানি যারা নিজের পকেটের পয়সা খরচ করে চলে যায় বনে বাজারে প্রাণীকুলের সেবা করতে। এবং এই যে টানটা, এই যে প্রেমটা, এটা আপনি না বুঝলে, ঠিক আছে সবাই যে সব কিছু বুঝে বিষয়টা এরকম না, কিন্তু ইরেসপেক্ট করেন না, অসম্মান করেন না। হ্যাঁ, কারণ সে কোন বেদনা থেকে করছে, কোন ভালোবাসার জায়গা থেকে করছে, এবং সেটা যে অনেক মহিমান্বিত এবং অনেক প্রশংসিত হতে পারে আপনার সৃষ্টিকর্তার কাছে, সেটা কিন্তু আপনি জানেন না। কায়েম ভাই, আপনি কি শুধু মানে কুকুরের সেবাই করেন নাকি অন্যান্য সব প্রাণী? বিড়াল মাঝে মাঝে যেতটুকু পারি, যেমন মাঝে মাঝে এক ভাইয়ের সাথে বানর খাওয়াইতাম, মানে পারি। আমার তো আসলে ওভাবে ফান্ডিং আসে না, তো আমার আসলে দিন শেষে চিন্তা করতে হয় আজকে কোন কাজটা করতে যেতেছি, পারবো কি না পারবো না, বাচ্চাটাকে কি বাঁচাইতে পারবো, মানে এই টেনশনগুলোই সারাদিন মাথায় থেকে যায়। যে হয়তো কোনো একদিন আসার আলো দেখতে পারবো, যে ঘুম থেকে উঠে দেখবো যে আমার একটা শেল্টারে কুকুর হাজার ভরা খাবার আছে, আমার টেনশন নাই, বাচ্চা নিয়ে এসে ঢুকাইতেছি। প্লাস আমি আমি মাঝে মাঝে জেগে থেকে স্বপ্ন দেখা বলে যেটা, এটা আমি 8 বছর থেকে দেখতেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টাই করে যাবো। আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, এবং সেটা হয়তো অচিরেই হবে। কারণ আমরা ছোটবেলায় পড়েছি, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো আপনি প্রাণীকুলের প্রতি দয়া করছেন এবং আপনি মূলত সৃষ্টিকর্তারই সেবা করছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরা বাঁচে কিভাবে? এদের লাইফ সাইকেল কখনো অবজার্ভ করেছেন? হ্যাঁ, আমি তো এগুলোই করে আসতেছি। হ্যাঁ, এরা বাঁচে কি জানেন ভাই, ওই যে আমাদের ময়লা খাবারটুকু যে ডাস্টবিনে ফেলাই দেওয়া হয় অতটুকু, আর কেউ যদি একটু খেয়ে পাশে ফেলাই দেয় এটা খেলো। আর অনেকেই তো আছে, অনেক মানবিক প্রাণবিক আছে, খাইতেছে একটু খাওয়ায়। দোকানের পাশে দেখবেন যে একটা কুকুর অনেক মানে ছলছল চোখে একটা দোকানের দিকে তাকায় আছে, টং দোকানের দিকে, যে কেকগুলো ঝুলতেছে। মানে আমি ফিল করি যে একটা যদি পড়ে যায়। ঢাকা শহরে থাকেন মানে ভাড়া বাসা না নিজের বাসা? ভাড়া বাসা। ওখানেও কি এইসব প্রাণী টাণী নিয়েই থাকেন? হ্যাঁ, বাসায় 2টা বাচ্চা আছে, আর 4টা বিড়াল আছে। সমস্যা হয় না? বাড়িওয়ালা কোনো প্রবলেম করে না? বাড়িওয়ালাকে অনেক রিকোয়েস্ট করতে এখন বলে ওই যে আস্তে আস্তে পুরো বিল্ডিংটাকে অ্যানিমেল লাভার বানাই ফেলাইছি এতদিনে। বা দারোয়ান বিড়াল পালে, আশেপাশে বিড়াল পালে, তখন আমার কাছে যখন একটা আছে, একটা কুকুরের 2টা হাত নাই, মানে এমন করে কুকুরের হাত নাই না, আর একটা আছে একটা পা নাই। আচ্ছা, মানে সামনের 2টা নাই আর কি, হাত নাই, আর একটা নাই। ওকে। ওরা ওভাবেই, ওরা তো আসলে বাইরে সার্ভাইভ করতে পারবে না, ওরা আমার সাথেই রেখে দিই। মানে যখন রেস্কিউ হচ্ছে তখন থেকে আমার সাথে। তো আমার স্বপ্ন 2টাকে রাখছি, শত শত কুকুর তো এভাবে আছে, আমি তো পারতেছি না। আজকে ঢাকায় করতেছি, ঢাকার বাইরে 2টা যাইতেছি, একটা ভয়ম কুকুর আটকায় আছে। আমার মানুষরা কতটুকু যে আমরা ভয়মটা লাগাই ফেলাই দিতেছি না, ভয়মটা ফেলাই দিতেছি, একটা কুকুর ক্ষুধার ঘ্রাণে গিয়ে মুখ ঢুকাই দিয়ে আটকে গেল। আমি কয়টা খবর পাইতেছি, কয়টা সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্লক করতেছে। আমরা যদি এই মুক্কাগুলা প্লাস্টিকের ইয়েটা যদি যাতে ভেঙে ফেলি বা পোড়া দেই বা মুক্কাটা লাগাই দেই, এই প্রাণীটা কষ্টে মারা যাইতেছে না। পৃথিবীতে আমরা যদি 10 মিনিট আমাদের বলা হয়
একটা জার মুখে দিয়ে রাখেন, তো কি ফিলটা হবে? আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমরা এই দিকগুলো খেয়াল রাখি, আমরা না মারি, না খাবার দেই, গরম পানি না ঢালি, মানে আমরা জারগুলো এভাবে না ফেলাই দিই, ওরা বাসুক ওদের মতো। আমাদের ধর্মের যে বলে না, আমাদের সূরা ফাতিহার 2nd আয়াত আর রহমানির রহিম, মানে উনি দয়াময়। তো আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের কত পাপ আছে যেগুলো আমরা জানিও না। ধরেন এই যে বয়ামটা ফেলে দিয়েছে একজন, সে তো জানে না যে এই বয়ামটা ফেলার কারণে সে এত বড় একটা বিপদ হচ্ছে কোনো একটা প্রাণীর, এবং তার দ্বারা তো সে তার পাপ হচ্ছে, কারণ তার তো কনসাস, সে তো বিবেক নিয়ে আসছে দুনিয়াতে, তার তো এই কনসিকুয়েন্সগুলো চিন্তা করা উচিত ছিল। তারপরেও তিনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, কিন্তু হ্যাঁ। এই কষ্টটা আছে না, এই কষ্টটা একটা প্রাণীর কষ্ট, না খেয়ে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, পানি খেতে পারতেছে না। আপনি জানেন, আমি একটা কুকুরের মা বাচ্চা সেদিন পাবনায় গেছিলাম, জন্মসদ্য বাচ্চা, 7 দিনের বাচ্চা হয়েছে, 2 দিন পরে ক্ষুধার জ্বালায় গিয়ে মুখ ঢুকে দিয়েছে, আটকে গেছে। আহা, বাচ্চাকে দুধ দিতেছে, মায়ের মুখে বয়ম আটকে আছে। আহা, খুবই অমানবিক। এগুলো আসলে ভাই কি জানেন, জানতেছি না, বুঝতেছি না, এত এত মানুষ অন্যায় করতেছি, এত এত মানে ভাই বলতে গেলে আমার পৃথিবীর উপর ঘৃণা চলে আসে। আমি ভাই সত্যি কথা, আমি কিন্তু মানবিক আমি বলি না, আমি প্রাণকে নিয়ে আসি, প্রাণকে আমি অনেক ভালোবাসি, মানুষের অত্যাচারে ভাই মানে অনেক অতিষ্ঠ আমি। এবং আমাদেরও সেন্স কাজ করে না যে আমরা ধরেন আপনি যেটা এরকম একটা দেখে আপনার ভিতরে অন্তর কাঁদছে, আপনার চোখে বারবার পানি। আমি জানি না আজকের ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছে। আমি আপনার কাছাকাছি বসে দেখেছি, আপনার বহুবার আপনার চোখে পানি আসছে, চোখ লাল হয়ে গেছে। আমরা হয়তো আমাদের দর্শকদের বোঝাতেও পারবো না যখন এই প্রাণীগুলোর কথা আপনি বলেছেন। এটা ঠিক যে আমাদের সামনেই হয়তো বা এরকম একটা ঘটনা ঘটে, কিন্তু আমাদের অন্তর টাচ করে না, এবং আমরা পাশ দিয়ে হেঁটে চলে যাই। হ্যাঁ, আপনার মতো হয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আমি বলতে চাই, আমি যদি শেল্টারটা দিতে পারি ভবিষ্যতে, আমি সবাইকে মানে নক করব, সব জেলা থেকে সবাইকে তার জেলায় গিয়ে শিখাবো, বা ভাই এটা পারো না, এটা একটু করো। সবাই তো করবে না, একটা জেলার মধ্যে তো অনেক মানুষ আছে, তার মধ্যে তো একটা মানুষ ইচ্ছুক হবে যে আমি একটু করি বা আমি একটু যাই। আমার শেল্টারটা বানাবো শুধু ইয়ে না, আমি একসময় আমার খুব শখ, আমি একটা ক্লাস নিব, যে পেইড ক্লাস, যে আমি এই পেইড ক্লাসের টাকা দিয়ে আমি ওদের খাওয়াবো। আমি ক্রাউড ফান্ডিং একসময় করবো না, আল্লাহ তাআলা যদি আমাকে দেয়, আমি এটা অন্য কোনো দেশ হলে হয়ে যেত এতদিনে। আমি একটা ক্লাস নিতে চাবো, কীভাবে আমি রাস্তার বাচ্চাদের হ্যান্ডেল করি, কিভাবে তাদের আমি ট্রিট করি, একটা বাচ্চা কীভাবে ট্রেন করতে হয়। বা আমার ভাতিজা আছে, আমার ছোট্ট একটা আমার ছেলে বলি, অনেকে জানে আমি ম্যারিড, কিন্তু আমি ম্যারিড না, আমি ছেলে পরিচয় দেই। অনেকের ভুল ধারণা যে উনি তো ম্যারিড, আমি ম্যারিড না। আমি এটা এটা অনেক ঝামেলায় পড়ে ম্যারিড পরিচয়টা দেই আমি। আমার ছেলে আছে আমার থেকে তুখার, আমি তো শিক্ষা দিতেছি, আমার বাবা মা তো শিক্ষা দিতেছে, ওই গিয়ে কুকুরকে জড়াই ধরতেছে, নামলেই কুকুরের জন্য কেক খাওয়াইতেছে, মনে হয় ও কুকুরের সাথে বসে। যে ছেলেটা এখন মানে গেমস খেলতে চাবে, বল দিয়ে খেলতে চাবে, সে কুকুরের সাথে খেলা করে। আমার ছেলে, আমি আমার ছেলে বলতেছি কেন, আমি জানি না আমার ফিউচারে কী হবে, আমার ছেলেই বানাই নিতেছি যে আমার কেউ তো থাকবে, যে আল্লাহ যদি আমাকে না বাঁচায় রাখে, কেউ তো করবে। আমার বাবা মা তো যদি বাবা মার আগে যদি আমি কখনো চলে যাই, আমার বাবা মা তো আমার ভিতরে তাকে দেখতে পারবে যে আমার ছেলের মতো কেউ করতেছে। আমি চাই যে পুরো বাংলাদেশে আমি এটা ছড়াই দিতে। আমি মানে কোনো কিছু স্বার্থ নিয়ে আমি এটার জন্য করতেছি না, আমি শুধু চাই যে ওরা ভালো থাকুক, আপনারা শেখেন, আপনারাও একটু করেন। আপনারাও 10 টাকা খাইতেছি, আমরা তো রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকার খাবার একটু খেয়ে নষ্ট করে ফেলতেছি, ওটা একটু প্যাকেট করে নিয়ে আসি। জি, এটা খুব ভালো একটা কথা বলেছে আপনি। শুধু মানে দিন শেষে আমাদের ভালো থাকার জন্য শুধুমাত্র আমরা শুধু আমিকে চিন্তা করব না, বা আমার সাথে হয়তো আমার পরিবারের সদস্যদেরকে চিন্তা করব না, তার বাইরেও একটা বিশাল পরিবার আছে, এবং সেখানে কিন্তু আমার আপনার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা যদি একটু মাথায় রাখি, যে আমি যখন বাসায় ফিরছি, আমার তো বাড়িতে একটা কুকুর আছে, সো ওর প্রতি একটু সদয় হওয়া, বা আমি যখন রাস্তায় আছি তখন একটা কুকুরকে বা কোনো প্রাণীকে বিপদে দেখেছি, আমি কিছু করতে পারি কিনা, যদি নাও পারি কেউ করছে তাকে সহযোগিতা করতে পারি কিনা। সো এই ছোট ছোট চিন্তাগুলো আমাদের পরিবেশটাকে যেভাবে সুন্দর করে দেয়, শুধুমাত্র পরিবেশটাকে সুন্দর করে না, আপনার যে সেলফ ডেভেলপমেন্ট এটাকেও কিন্তু অনেক বেশি বিকশিত করে। দিন শেষে আত্মতৃপ্তি বলে একটা কথা আছে, এই আত্মতৃপ্তিটার জন্যেও কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।
আমি খুব চমৎকার একটা সময় কাটিয়েছি আজকে। এবং কাইম ভাই, আমার অনুষ্ঠানের মানে অনেক অসাধারণ গেস্ট আসছে, তো আমি কারোর সাথে কারো কম্পেয়ার করতে চাই না, বাট আমার কাছে মনে হলো ট্রুলি একজন অসাধারণ মানুষের সামনে বসে কিছুক্ষণ কথা বললাম। আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন এবং আপনি যে স্বপ্নটা দেখছেন এই অবলা প্রাণীদের জন্য, সেই স্বপ্ন পূরণ হোক, এই দোয়া থাকছে, এই প্রত্যাশা থাকছে। অনেক ভালো।